এরকমই স্বপ্নের জন্য আজ থেকে প্রায় 5 বছর আগে আমি অ্যাম্বুলেন্স চালানো ছেড়েছিলাম। তখন মৃত লাশের দেহ আমাকে হাসপাতাল থেকে ওই মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছে দিতে হতো। দিন শেষে আমার ওইসব চিন্তা ভাবনা স্বপ্নের মধ্যে হানা দিত। তাই অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দূরে শহরে পার্ক স্ট্রিটের একটি এটিএম গার্ডে আমি নিযুক্ত হই। আমি সোমনাথ। এখনও মাঝে সাঝে স্বপ্নের মধ্যে সেই মৃত লাশগুলি আমায় তাড়া করে বেড়াচ্ছে। যাই হোক, এত রাতে ঘুম ভাঙার পরেও আমার ঘুম আসছে না। তাই আমি পাশে থাকা খবরের কাগজটি নিয়ে পড়া শুরু করলাম। হঠাৎই চোখে পড়ল আমাদের গ্রামের ঘটনা। মৎস্যলন্দপুর স্বরূপনগর এলাকায় ঘটে গেল আবার একটি মর্মান্তিক ঘটনা, যেখানে স্বরূপনগর এলাকায় বসবাসকারী নিরঞ্জন সরকার নামক যুবকের লাশ পাওয়া গেল ইছামতি নদীর জোয়ারে। গতকাল যুবকের লাশটি মাছ ধরার জালে আটকে গেলে জেলেরা সেই জাল থেকে উদ্ধার করে মৃত লাশটিকে। তারপর তারা পুলিশের হাতে তুলে দেয়। খবরের কাগজে থাকা ছবিটি ভালো করে দেখে আমি চিনতে পারলাম এই সেই নিরঞ্জন। যখন আমরা একসাথে গাড়ি চালাতাম তখন আমরা একে অপরকে খুব সাহায্য করতাম। ইস, খুব ভালো ছিল ছেলেটা, কিন্তু একটু মদ্যপান করত। যাই হোক, তার আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ বাবা, বলো। সমু, তুই খবরটা কি শুনেছিস? হ্যাঁ বাবা, খবরটা না একটু আগে আমি পড়ছিলাম। হ্যাঁ, নিরঞ্জন মারা গেছে। তুই একটা কাজ কর না, তোর মার শরীরটাও না ভালো নেই। কিছুদিনের জন্য ছুটি নিয়ে একটু দেখা করে যা। তোর মা অনেক টেনশন করছে। আরে এত টেনশনের কি আছে, আমি তো ঠিকই আছি। আরে তুই কি জানিস বিগত 6 মাস ধরে যে 6 জন মারা গেছে সবাই ড্রাইভার। আর তোরা তো সবাই একসাথেই কাজ করতিস, সেই টেনশনই করছে তোর মা। এটাই তো স্বাভাবিক, তাই না? পরপর যে কয়েকজনের মৃত্যু হলো তারা সবাই ড্রাইভার। মোটামুটি সবাইকেই চিনতাম, আর বেশিরভাগই আমাদের মছলন্দপুর এলাকার। আরে বাবা, তুমি এত টেনশন করো না। আমি তো আর গাড়ি চালাই না, 5 বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছি। আমি খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার চেষ্টা করছি। তুমি একটু মায়ের খেয়াল রেখো। এখন রাখলাম। বেশ কিছু দিন কেটে গেল। আমারও ছুটির সময় ঘনিয়ে আসলে একটু ওপর মহলে বেশি দিন ছুটি নেওয়ার জন্য আবেদন করলাম। আমার আবেদনও তারা মঞ্জুর করলো। আজ সন্ধ্যা অবধি আমার শেষ ডিউটি। দেখলাম রাত্রি 8টা 8-এর ট্রেনটা যদি আমি ধরতে পারি তাহলে ভালোভাবেই বাড়ি পৌঁছতে পারবো। আমার অপরিবর্তে আরেকজন আসলে আমি রীতিমতো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতেই হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়। রীতিমতো শিয়ালদা স্টেশনে এসেও পৌঁছলাম। তখন ঘড়িতে দেখলাম রাত 8:15 এবং 8টা 8-এর ট্রেনটা আমি মিস করেছি। কিছুক্ষণ পর 9টা 8-এর ট্রেনে উঠে পড়লাম। এসে পৌঁছতে পৌঁছতে শুরু হয়ে গেল ভীষণ কালবৈশাখী ঝড়। স্টেশনেই অপেক্ষা করতে লাগলাম ঝড় থামার। তার মধ্যেই দেখলাম দুটো লোক এত রাতে পেটিতে ভরে নিয়ে যাচ্ছে ইলিশ মাছ। আমার এখনও বাড়ির জন্য কোনো খাবার নেওয়া হয়নি, আর আমার মাও খুব ইলিশ মাছ পছন্দ করে। তাই তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে আমি দুটো ইলিশ মাছ কিনে নিলাম। অনেক খুশি হবেন আমার মা। ধীরে ধীরে ঝড় থেমে যেতেই আমি গিয়ে বাসের সন্ধান করতে লাগলাম। ভাগ্যের একই পরিহাস, এখন কোনো বাস বা অটো নেই। আশেপাশেই চেয়ে দেখলাম একজন ভ্যান চালক ভ্যানে বসে কি একটা বোতলে চুমুক দিয়ে খাচ্ছে। আমার বুঝতে দেরি হলো না এটা, কিন্তু যাই হোক, আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে দাদা, বলছিলাম কি আমার একটু বাড়ি ছেড়ে দেবে? বাড়ি না দাদা, আপনি বললে আপনাকে খাটে তুলে দিয়ে আসতে পারি। আরে দাদা, মশকরা বাদ দিন না, আমার বাড়ি স্বরূপনগর, তাড়াতাড়ি যেতে হবে, বুঝতেই তো পাচ্ছেন। কি যে বলেন দাদা, একটু আগে একটা প্যাসেঞ্জারকে চাল ছেড়ে দিয়ে আসলাম। হ্যাঁ, আপনি এখান থেকে সামান্য স্বরূপনগর যেতে পারবেন না। তার কাছ থেকে খুবই দুর্গন্ধ বেরোচ্ছে এবং সে কথাটাও ঠিকঠাক বলতে পারছে না।
কি বলছেন তা উনি নিজেও জানেন না, আর আশেপাশেও কাউকে দেখতে পাচ্ছি না। ইনিই একমাত্র আছেন যিনি এত রাতে আমাকে বাড়ি পৌঁছে দিতে পারে। দাদা, দয়া করে এত রাতে আমার সাথে ঠাট্টা করবেন না। যা চাইবেন তাই দেবো। কত ভাড়া লাগবে আপনার? আরে দাদা, এই শোভনগর কি এখানে? এ অনেক দূর, এই বৃষ্টির সময় বুঝতে পারছেন না। হ্যাঁ, আপনি 500 টাকা দেন, তাহলে আপনাকে ওই টিপির ঘাট পর্যন্ত নামিয়ে দিয়ে আসতে পারি। যদি রাজি থাকেন তো বলেন। টিপির ঘাটের থেকে আমার বাড়ির রাস্তা 20 মিনিট। ব্রিজ পেরিয়ে চলে গেলেই আমি যেতে পারবো। আমি আর বেশি কিছু না ভেবেই ভ্যানে উঠে পড়লাম। চলো। যত এগোচ্ছি আরও যেন ঝোড়ো হাওয়া বেড়েই চলেছে। তার মধ্যেও ভ্যান চালক আমায় রীতিমতো পৌঁছে দেওয়ার জন্য তার শেষ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে তার দুটো পা দিয়ে। আরে বাবু মশাই, আপনি তো প্যানিক নেবেন না, ঠিক আছে? কারণ আমি টনিক খেয়ে আছি। আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ, আপনি ধরে বসুন তো ব্যাগগুলো। আমরা টিপির ঘাটের কাছে পৌঁছে গেলাম। ক্রমে ক্রমে ঝোড়ো হাওয়া বেড়েই চলেছে, শেষ হওয়ার কোনো নামই নেই। সে আমাকে বলল, আর 1 মিনিট পর হেঁটে গেলেই আপনি টিপির ঘাট ব্রিজ পেরিয়ে যেতে পারবেন। আমাকে এবার ছাড়েন তো, নইলে আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না। দেখছেন তো বাবু, আবহাওয়ার কী অবস্থা। আমাকে অনেকটা পথ ফিরে যেতে হবে। সত্যি অনেক সাহায্য করেছেন। এখন ওনাকেও আমার মানবিকতার দিক থেকে ছেড়ে দেওয়া উচিত। তাকে পুরো টাকাটাই দিয়ে ছেড়ে দিলাম। আমি লাগেজগুলো নিয়ে রীতিমতো ব্রিজের সামনে এসে দেখি, এ কি